তো আমার সম্পর্কে একটু তাহলে আমি পরিচয় দিই না, আজকে প্রথম দিন। আর হচ্ছে আমি তো সোহান, তোমাদের সোহান ভাই, বাসা তো নিকট দিকে। আর হচ্ছে তোমাদের বাসা কোথায় বললাম তাহলে? পাঁচবির কোথায়? পাঁচবির পোস্ট অফিস পৌরসভাতে। আচ্ছা আমি একটু ইন্ট্রোডিউস দিই। আজকে হচ্ছে আমাদের এইচএসসি যেটা হচ্ছে হায়ার ম্যাথ, সেটা হচ্ছে ফার্স্ট এভার, তাই না? ফার্স্ট এভারের প্রথম ক্লাস এটা হচ্ছে আমাদের, যদিও অফলাইন ব্যাচ, বাট সবার সুবিধার্থে এটা একটু ক্লাসটা হালে রেকর্ডও করা হবে। তোমাদের তো সমস্যা হবে না, তাই না? ওকে, তাহলে প্রবলেমই নাই, কোনো সমস্যা নাই সেক্ষেত্রে। আর স্টুডেন্টও নিব না, তাহলে দুইজনকে পড়াবো, সমস্যা নেই, বা যে 2-3 জন হয়। ওকে, তাহলে আমরা কালকে তুমি আসলে একটু ব্রিফ দিছিলাম, আজকে আবার প্রথম থেকে পড়বো যেহেতু ও ছিল না। আর তোমাদের একটা খাতা দাও আমাকে। ওকে, তো আমরা প্রথমে এই বইটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। কীভাবে জানার চেষ্টা করব মানে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কীভাবে হয়। তো আমরা যদি বইয়ের শেষে যাই, শেষে গেলে কিন্তু আমাদের যে বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো আসছে, তোমাদের সেই বোর্ডের কোশ্চেনগুলো কিন্তু এখানে আছে। তো যেহেতু আমরা আজকে চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করবো, ম্যাট্রিক্স নিয়ে, তাই না? তো এখন আমরা ম্যাট্রিক্সটাই দেখবো যে ম্যাট্রিক্সের কোশ্চেনগুলো কীভাবে হয়। আগে আমরা কোশ্চেন সম্পর্কে ধারণা নেবো কীভাবে হয়, তারপর আমরা সেই টপিক নিয়ে পড়াশোনা করার চেষ্টা করব। কারণ তুমি যদি না দেখো যে পরীক্ষায় কত মার্কস পাচ্ছ এই টপিকটা শেষ করে, তাছাড়া কিন্তু তোমার মজা লাগবে না। কারণ তুমি জানো না যে এই টপিকটা শেষ করে তুমি কত মার্কস ক্যারি করতে পারবা। যেমন আমরা যদি চট্টগ্রাম বোর্ড 2019 আসছে, এখানে যদি দেখো তাহলে দেখবে কি একটা হচ্ছে কি বলে এটাকে এমসিকিউ আসছে একটা, তাহলে এমসিকিউতে তুমি 1 মার্ক পাচ্ছ, তাই না? যদি আমরা সিকিউতে দেখি, সিকিউতে দেখবা যে সবসময় কি দেখো, রিল্যাক্সে দেখো, কোনো প্রবলেম হলে এই সিকিউতে কি সিকিউতে আমাদের একটা থাকতেছে, যেমন ম্যাট্রিক্সের, ঠিক আছে? ম্যাট্রিক্স তাহলে সিকিউতে কয়টা থাকছে? একটা। এটা কত মার্ক? 10 মার্ক, তাই না? আচ্ছা, আমরা আরেকটা বোর্ড দেখি, যেহেতু আমরা রাজশাহী বোর্ডের ছেলে পেলে, তো আমার বইটা একটু হালকা ওল্ডই, হয়তো তারপরে সমস্যা হবে না। সেম টপিক, সেম জিনিস। রাজশাহী বোর্ড কি খুঁজে পাবো? ঢাকা বোর্ডের পরে কি রাজশাহী বোর্ড থাকে নাকি? হ্যাঁ, এই যে রাজশাহী বোর্ড আসছে। এই যে আমরা রাজশাহী বোর্ড নিয়ে হচ্ছে যতটুকু পারি নাড়াচাড়া করার চেষ্টা করব। তো রাজশাহী বোর্ডের এখানে কি দেখতে পাচ্ছ? দেখো একটা ব্রিফ, ক বিভাগের, আমি ব্রিফ ক বিভাগ বলে মুখস্থ হয়েছে, এমসিকিউ একটা আছে, তাই না? তাহলে 1 মার্ক পাচ্ছি এখানে। আর হচ্ছে আমরা যদি সিকিউয়ের দিকে তাকাই, সিকিউয়ে দেখো একটা কোশ্চেন, তাহলে 10-11 মার্ক। তাহলে আমরা যে টপিক নিয়ে আমরা যে আগানোর চেষ্টা করবো আজকে, টপিকটা তুমি যদি শেষ করতে পারো ভালোভাবে, কত মার্ক পাচ্ছ? 11। এখানে কোনো হেলাফেরা করার সুযোগই নাই। তুমি পাস মার্ক কত? 33-এ, বাট তুমি ওখান থেকে তুমি 11 মার্ক একদম কাটায় পেয়ে যাবা যদি ভালোভাবে শেষ করতে পারো। তো কতটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তোমার চ্যাপ্টার 1 যে ম্যাট্রিক্স বা নির্ণয়, এটা বুঝতে পারলো তো? গুরুত্বটা বুঝতে হবে। যেটা না তুমি যেটা নিয়ে আগানো যে কাজটাই করো, সেটা যদি গুরুত্ব না বোঝো, সেটা কিন্তু আগাইতে ইচ্ছা করবো না। আচ্ছা, আমরা তাহলে ম্যাট্রিক্সে চলে আসি। গতদিন ওকে যে কথাটা বললাম যে আসলে ম্যাথের যে সহজ বা কঠিন বিষয় বলতে কিছু নাই, আর এটা ওকে বললাম যে সবই সহজ সবই কঠিন যদি তুমি প্র্যাকটিস না করো বেশি বেশি। যেমন তুমি ছোটোবেলায় ধরো যে 1-এর ঘরের 2-এর ঘরের নামতা বলে কত হার্ড লাগতো, তাই না? এখন এসে কিন্তু ইজি লাগে, কেন? তুমি বারবার প্র্যাকটিস করার ফলে। এখন তোমার কাছে যে বিষয়টা, সেটা বায়োলজি হোক, কেমিস্ট্রি হোক, হায়ার ম্যাথ হোক, কিংবা তোমার হায়ার ম্যাথের যে কোনো একটা টপিক হোক, সেটা যত বেশি তোমার কঠিন লাগবে বা হার্ড লাগবে, সেটা বেশি প্র্যাকটিস করবা। আচ্ছা, তোমাদের নাম শোনা হয় নাই? আমার নাম আকাশ। তুমি? আমার নাম আতিক। আতিক, ওকে, খুব সুন্দর নাম। আচ্ছা, তো ম্যাট্রিক্স, তোমাদের ম্যাট্রিক্স সম্পর্কে কারো ধারণা আছে তোমার? আচ্ছা, তোমার একটু হালকা ধারণা হয়ে গেছে। তো হালকা যেটা হয়েছে সেটা কিন্তু অনেকটা ধারণা হয়ে গেছে, ঠিক আছে? তো ওকে, তো ম্যাট্রিক্সটা মূলত কি? ম্যাট্রিক্সটা হচ্ছে সারি আর কলাম নিয়ে গঠিত। কীরকম? সারি এবং কলাম নিয়ে গঠিত। প্রথমত তাহলে আমরা সংজ্ঞাটা একবার পড়ে নিই জাস্ট। কি বলছে? যে বিজ্ঞান ও গণিতের কি তথ্য আয়তাকারে সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায়, একে ম্যাট্রিক্স বলে। আচ্ছা, জাস্ট আমরা সংজ্ঞাটা জানলাম। এখন এই সংজ্ঞার ভিতরে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আমরা জানি না, যেমন সারি কী জিনিস, কলাম কী জিনিস, ঠিক আছে? সারিটা হচ্ছে এই দিকে টান দিলে এটা কি সারি, এইদিকে যেটা লম্বা দেখে উলম্ব দেখে এটা হচ্ছে কি কলাম। গুড, এটা হচ্ছে কি আমাদের সারি এবং এটা কলাম। এখন বলতেছে এই সারি ও কলাম কি বরাবর, কলাম বরাবর সাজালে যে আমরা আয়তাকার একটা বিন্যাস পাবো, সেটাকে আমরা ম্যাট্রিক্স বলছি। দেখা গেল যে একটা সারি আছে, 2টা কলাম আছে, এটাকে আমরা কি বলতে পারবো? ম্যাট্রিক্স, ঠিক আছে? দেখা গেছে 2টা সারি আছে, 2টা কলাম আছে, আমরা কি বলবো? ম্যাট্রিক্স বলবো। কিন্তু জাস্ট সংজ্ঞাটা, ঠিক আছে? তোমাদের সংজ্ঞাগুলো কেন জানা জরুরি? দেখবা যে আমাদের যে সৃজনশীলের ক নাম্বার প্রশ্নগুলো, এগুলো দেখবা যে কি হয়, যে ক বিভাগের সংজ্ঞাগুলো সাধারণত এসে থাকে। আচ্ছা,
তো এইটা দেখে যে আমরা ম্যাট্রিক্স বলবো এমন না, সারি এবং কলাম থাকবে, সেই কলামগুলো এবং সারিকে থার্ড ব্র্যাকেট, তুমি বলো তারপরে সেকেন্ড ব্র্যাকেট না, ফার্স্ট ব্র্যাকেট অথবা উলম্ব দুইটা করে রেখা দ্বারা আমরা কি করবো, আবদ্ধ করে রাখবো, ঠিক আছে। আচ্ছা, এইগুলো যখন দ্বারা এই আয়তাকার বিন্যাসটা কি থাকবে, আবদ্ধ থাকবে, তখনই কেবল এটাকে আমরা ম্যাট্রিক্স বলতে পারবো। তো আমরা কিভাবে আগাবো আসলে, আমরা বইয়ের প্রতিটা টপিকই সুন্দরভাবে পড়ে নেবো, পড়ে নিয়ে ওই টপিকটাকে না খুব ভালোভাবে আলোচনা করবো, এভাবে আগাবো। তাহলে আমরা জাস্ট এখন তো তোমরা জাস্ট এই যে সংজ্ঞাটা কাকে বলে, ম্যাট্রিক্সের সংজ্ঞাটা সম্পর্কে একটু হালকা ধারণা পাইছো, যে সারি থাকবে, কলাম থাকবে এবং কিভাবে আয়তাকারে সাজানো থাকবে, তাকে আমরা কি বলবো, ম্যাট্রিক্স বলবো। একটা চ্যাপ্টারে তুমি যখন শুরু করবা পড়া, অনেক কোশ্চেন মাথায় ঘুরবে, কিন্তু চ্যাপ্টারটা যখন শেষ করবা সেই কোশ্চেনগুলো সব অ্যান্সার পেয়ে যাবা। এখন অনেক কিছুই মাথায় তোমার ঘুরতেছে, শাড়িগুলো দেখতে কেমন হবে, ওই শাড়ির ভিতরে কি থাকবে, কলমের ভিতরে কি থাকবে, এবার আয়তাকারে কীভাবে সাজাই থাকবে, অনেক কিছু কিন্তু ঘুরতেছে। ওকে, তো আমরা এখন দেখি এখানে কি বলছে, একজন ছাত্র একটি নির্দিষ্ট সপ্তাহে কোনো দিনে কত সময় গণিত, পদার্থবিদ, রসায়নবিদ অধ্যয়ন করতে আয়তাকারে সাজালে 3টি সারি ও 7টি কলাম একটি বিন্যাস পাওয়া যাচ্ছে। এটা এগুলো পড়ার দরকার নেই। দেখো এই যে থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট এবং এই যে দুইটা করে উলম্ব রেখা দ্বারা আবদ্ধ 3টি সারি, যাই হোক এটা দ্বারা আবদ্ধ থাকবে, সেটাকে আমরা কি বলবো, ম্যাট্রিক্স বলবো। তো ম্যাট্রিক্সের এখন আমরা একটু আসি। দেখো এটা থার্ড ব্র্যাকেট দ্বারা আমরা কি করছি, আবদ্ধ করছি, কিন্তু এর ভিতরে আসলে কি থাকবে, কলাম থাকবে, সারি থাকবে। তো এই কলাম এবং সারিগুলোতে কি থাকবে, উপাদান থাকবে কিছু, যেমন 1 2 3 একটা সারি, 2 3 5 দুইটা সারি, 5 6 7 তিনটা সারি হয়ে গেল, তাই না? এবং কলাম কয়টা হলো, 3টা হলো। তাহলে কি এখানে সারি দেখতে পাচ্ছ, কলামও দেখতে পাচ্ছ, এবং একে থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা আছে, তুমি তখনই একে কি বলতে পারবা, ম্যাট্রিক্স বলতে পারবা। আর এই যে ভিতরের উপাদানগুলো দেখতে পাচ্ছ, একে আমরা কি বলবো, ভুক্তি, রাইট, ভুক্তি বলবো। আচ্ছা, তো এখন ম্যাট্রিক্সের যে চেহারা এটা বুঝতে পারছো, তুমি দেখলে বুঝতে পারবো তো কোনটা ম্যাট্রিক্স। আমি যেমন আতিককে দেখলে বুঝতে পারতেছি আতিক চশমা পরে, হচ্ছে পরে টি শার্ট, সুন্দর একটা টি শার্টও পরে আছে, তাই না? এখন তুমি ম্যাট্রিক্স কিভাবে চিনবা বলো তো? আতিককে প্রশ্ন করলাম, তুমি ম্যাট্রিক্স কিভাবে চিনবা? যে সারি থাকবে, কলাম থাকবে এবং আয়তাকারে গঠন থাকবে এবং থার্ড ব্র্যাকেট আর কি বন্ধনী দ্বারা আবদ্ধ, রাইট, অথবা ফার্স্ট ব্র্যাকেট অথবা হচ্ছে উলম্ব, দুইটা উলম্ব। হ্যাঁ, গুড। এটা এখন তোমাদের যেখানেই থাকুক তুমি দেখলে বুঝতে পারবা না এ হচ্ছে ম্যাট্রিক্স, তাই না আকাশ? আচ্ছা, এখন আমরা এটা ম্যাট্রিক্স বুঝলাম। এখন ভিতরের যে উপাদানগুলো কি বললাম, ভুক্তি। যেটা হচ্ছে কথা, যে তুমি যখন এগুলা কিন্তু তোমার পরীক্ষায় আসবে না, কিন্তু এগুলা শেখার কারণ কি, যেগুলো তোমার পরীক্ষায় আসবে সেগুলোকে ভালোভাবে আয়ত্ত করতে গেলে বা বুঝতে গেলে তোমার এই বেসিক ব্যাপারগুলো জানতে হবে। সো অবশ্যই মাস্ট এই বেসিকগুলোতে আমাদের কী করতে হবে, খুব বেশি জোর দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে কি বলতেছে দেখো, এরপরে আলোচনা করতেছে যে এখানে একটা আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, সমীকরণ জোট দেওয়া আছে। হ্যাঁ, দুইটা সমীকরণ দেওয়া আছে। তো এই দুইটা সমীকরণ মিলে কি হয়ে গেছে, এখানে সমীকরণ জোট তৈরি হয়ে গেছে। কি, কেন সমীকরণ জোট হলো? দুইটা একের অধিক সমীকরণ থাকলে সেটাকে সমীকরণ জোট বলে থাকি। তো এখানে এরা বলতেছে যে এই সমীকরণ জোট থেকেও আমরা ম্যাট্রিক্স পেতে পারি। যেমন এখানে দেওয়া আছে কি, আমরা একটু দেখি, 5x প্লাস হচ্ছে 2y = 4, এরপর কি দেওয়া আছে, x প্লাস 3y = হচ্ছে -7। এটা একটা সমীকরণ জোট। তো এখানে দেখো এটাকে এই xy গুলো দেখছো, এগুলোকে কি বলে জানো? চলক। হ্যাঁ, চলক বলে। গুড। এবং হচ্ছে এদের সঙ্গে যেগুলো থাকে এগুলা কি, সহগ। এবং এই যে 1 2 3 4 7 এগুলো কিন্তু ধ্রুবক, ঠিক আছে, ধ্রুবক এবং সহগ। তো আমরা এই যে চলকগুলোর সহগগুলোকে নিয়ে আমরা চাইলেই সমীকরণ জোট থেকে ম্যাট্রিক্সটা কিন্তু বের করে আনতে পারবো। কিভাবে? x এর সহগ কি 5, y এর সহগ কি 2, আর এগুলোর পাশে কত আছে 4, ঠিক আছে। x এর সহগ কত 1, y এর সহগ কত 3, এখানে -7। এটা আমাদের একটা এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, একটা ম্যাট্রিক্স হয়ে গেছে। এখন বলি, ম্যাট্রিক্স মানেই যে তোমার সারি এতটা হতে হবে বা কলাম এতটা হতে হবে এমন না কিন্তু, ঠিক আছে। তুমি জাস্ট যদি একটা এখানে আতিক লিখে ফেললা, ঠিক আছে, এটা কি হলো, এটা ম্যাট্রিক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ করা আছে। কয়টা সারি কয়টা কলাম বলো তো? একটা সারি একটা কলাম। গুড। এখানে আমি আচ্ছা ঠিক আছে আকাশকেও যোগ করে দিলাম, তাহলে এখানে হচ্ছে আমাদের কয়টা সারি কয়টা কলাম হলো? দুইটা সারি একটা কলাম। দুইটা সারি একটা কলাম। গুড। তার মানে ম্যাট্রিক্স যে এর কোনো চেহারা টেহারা বা জাস্ট যে সত্যগুলো ওগুলো মেনটেন করলে হবে, কিন্তু ম্যাট্রিক্সের যে কয়টা সারি থাকবে, কয়টা কলাম থাকবে, এগুলো যখন প্রকারভেদে যাবো, আমরা ধীরে ধীরে প্রকারভেদে যাবো, তখন গিয়ে লাগবে যে বর্গাকার ম্যাট্রিক্স হবে না দুইটা সারি থাকবে না তিনটা সারি থাকবে, ঠিক আছে। আচ্ছা, ম্যাট্রিক্সের যে ইন্ট্রোডিউস দিলাম, পরিচয় করে দিলাম, এটা এখন পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, আমরা একটু বই থেকে সামনের দিকে আগানোর চেষ্টা করি, তাহলে আমাদের
যে এটা সেটা মানে ঠিক থাকবে। ওকে, তো এখানে দেখো এটা কি বলতো, একটা ম্যাট্রিক্সের পরিচয় করে দিচ্ছি। এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স, প্রত্যেকেই ম্যাট্রিক্স। কেন ম্যাট্রিক্স ইতিমধ্যে তোমরা জানো, ঠিক আছে। আচ্ছা, এটাও একটা ম্যাট্রিক্স, কারণ ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হচ্ছে আবদ্ধ করা আছে, তাই না। এখন একটা ম্যাট্রিক্সের সারি কলাম নিয়ে আলোচনা করছে, সমস্যা নেই, এই ব্যাপারগুলো আমরা খুব সহজেই শিখে ফেলছি, সো এত জটিলভাবে আমরা বোঝার কিছু নাই। ওকে, ম্যাট্রিক্সের ক্রম নিয়ে আলোচনা করব। আকাশ, ম্যাট্রিক্সের ক্রম কি বলো তো? ম্যাট্রিক্সের ক্রম, ক্রম মানে হচ্ছে যেমন একটা সারি একটা কলাম থাকে, এটা একটা ক্রম বলা যায়। ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সে কয়টা সারি আছে, কয়টা কয়টা ক্রম ক্রম আছে, আছে? সরি কলাম আছে, এইটাকে হচ্ছে আমরা ক্রম বলবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কত যেটা বললাম, দেখো ব্যাপারটা কিরকম। এখানে দেখো, এটার দিকে খেয়াল করো, এখানে আমাদের সারি কয়টা আছে? সারি আছে দুইটা। দুইটা। গুড। কলাম কয়টা আছে? তিনটা। তো এখানে আমরা কি লিখতে পারবো? 2 গুণন 3। এই 2 দ্বারা বোঝাবে হচ্ছে সারি, সারি, এবং এই 3 দ্বারা বোঝাবে কলাম। কলাম। এগুলো ভুলে যাওয়া যাবে না, ঠিক আছে। তুমি যখন ম্যাথ করতে যাবা, যোগ করব, আমরা বিয়োগ করব, তখন যোগ করার জন্য কিছু শর্ত থাকে, বিয়োগ করার জন্য কিছু শর্ত থাকে, আর সেই শর্তগুলো থেকে তুমি ভালোভাবে মনে রাখার জন্য মাস্ট বি তোমার বোঝা প্রয়োজন ক্রম কাকে বলে, ক্রম ব্যাপারটা কী জিনিস। এখানে 2 গুণন 3 ক্রমে বইয়ে যেটা করছে, এই সারিটাকে এম দ্বারা প্রকাশ করছে এবং এই কলামটাকে এন দ্বারা প্রকাশ করছে। তার আদর্শ রূপ কীরকম? এম গুণন এন, এম গুণন এন ক্রমের। আচ্ছা, এমটা হচ্ছে সারি, এনটা হচ্ছে কলাম। আচ্ছা, দেখো আমরা এখন যাই, আমরা হচ্ছে যে কোনো একটা টপিকের আগে অ্যাডভান্স আলোচনা করে ফেলবো, তারপর ওইটা টপিকে আবার শুরু থেকে ঢোকার চেষ্টা করবো। এক্ষেত্রে তোমরা ভুলবা না, যেমন এম সংখ্যক সারি এবং এন সংখ্যক কলাম বিশিষ্ট কোনো ম্যাট্রিক্সকে এম ক্রস এন বা এম ক্রস এন বা এম বাই এন ক্রমের ম্যাট্রিক্স বলা হয়, ঠিক আছে। এই দেখো একটা আমাদের এখানে ম্যাট্রিক্স দেওয়া আছে, এই বলতে কত সারি কত কলাম বা কত ক্রমের ম্যাট্রিক্স? 2 গুণন 3। আচ্ছা, এখন তোমাদের একটু হালকা এক্সাম নিয়ে ফেলি। দেখো মানে এখানে 5 7 8 9 3 2 9 3 আর 2 3 3, এটা কত ক্রমের বলো? 3 গুণ 3। 3 গুণ 3। গুড, এই তো হয়ে গেছে। এরপরে মনে করো যে 6 7 8, এটা কত? একটা 1 গুণ 3, একটা সারি একটা কলাম। না, 3 গুণ 1। ভালোভাবে দেখো আগে। 3 গুণ 1 আর কি? ঠিক আছে, সরি এক্সাইটেড হওয়া যাবে না, সহজ জিনিস কিন্তু মানুষ ভুল বেশি করে। যেমন কয়টা সারি? 3টা সারি, কলাম একটা। গুড গুড, খুবই ভালো। 2 5 9 7, এটা বলো। 2 গুণ 2। আকাশ বলো। ঠিক আছে, 2 গুণ 2। 2 গুণ 2 ক্রমের। আচ্ছা, তো তোমাদের এই যে ক্রম পর্যন্ত ক্লিয়ার ব্যাপারটা, ক্রম তো ক্লিয়ার। একটা ম্যাট্রিক্স দিলে তো এখন বুঝতে পারবা, সেটা এখন কিছু দেওয়া থাকুক, ম্যাট্রিক্সের ভিতর গাছ দেওয়া থাকুক, আকাশ দেওয়া থাকুক, বাতাস দেওয়া থাকুক, ঠিক আছে, বোঝা যাবে, বোঝা যাবে। গরম লাগতেছে নাকি? না না না, আমার গরম লাগছে। কোনো প্রবলেম হচ্ছে? আমার এটা ভালো ফ্যানটা, মানে এই ফ্যানটাই ভালো লাগতেছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্রম পর্যন্ত ক্লিয়ার। খুব রিল্যাক্সে পড়াশোনা করবো, রিল্যাক্সে, আর হচ্ছে ধীরে ধীরে আগানোর চেষ্টা করবো। আচ্ছা, এখানে ম্যাট্রিক্সের সাধারণ আকার সম্পর্কে আমাদের বলছে। তো আমি এই ম্যাট্রিক্সের সাধারণ আকার এখানে দেখার আগেই আমরা এখানে আলোচনা করে ফেলি। আবারও একটা ম্যাট্রিক্স লিখি, তৈরি করার চেষ্টা করি। অ্যান্ড সাপোজ মনে করে যেখানে দিলাম 1 2 3, একটা সহজ সুন্দর ম্যাট্রিক্স তৈরি করি, সমস্যা নেই। 3 4 5 5 6 7, এই যে থার্ড ব্র্যাকেট দিলাম, এই ম্যাট্রিক্স হয়ে গেল। আচ্ছা, সারি কলাম কত ক্রমে? এটা 3 গুণ 3। এই যে আমাদের দেখো এতদিন পর্যন্ত যতটুকু ক্লিয়ার হয়ে গেছে, সব কিছু ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। এখন এখানে এইটা কত নাম্বার? এই যে এই প্রত্যেকটা কি বলে? ভুক্তি বলে। এই মিস্টার 1 এটা কত নাম্বার? এই ভুক্তিটা কত নাম্বার সারিতে আছে, কত নাম্বার কলামে আছে, এটাকে আমরা কিভাবে ইয়ে করবো? দেখো, এটাকে তুমি প্রত্যেকটা উপাদানকে তুমি এ চিন্তা করো, যে এটা এ, এটা এ, প্রত্যেকটা এ, ঠিক আছে, প্রত্যেকটা হচ্ছে এ, ঠিক আছে, মনে করো যে প্রত্যেকটাই এ এ এ। আচ্ছা, তো এই 1 কত সারিতে কত কলাম আছে তুমি জাস্ট এখানে দেখে বুঝতে পারছো। 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম আছে। তো এটাকে আমরা এ আই জে দ্বারা প্রকাশ করব। এই আইটা আবার হচ্ছে এই ভুক্তির সারি, আর যেটা হচ্ছে ভুক্তির কলাম। গুড, তাহলে এ 1 1, 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম। এই মিস্টার 2 কোথায় আছে বলো তো? 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। গুড, তাহলে এ 1 2, তাই না? এরপরে হচ্ছে মিস্টার 3 কোথায় আছে? 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম। গুড, এই তো কত সহজ। এই মিস্টার 3 কোথায় আছে? 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম। কি লিখবো? 2 1। এই মিস্টার 4 কোথায় আছে? 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম। 2 2।
মিস্টার 5 কোথায় আছে? 2 নম্বর সারি 3 নম্বর কলাম। এই তো হয়ে গেছে। এই মিস্টার 6 কোথায় আছে বলো তো? 3 নম্বর সারি 2 নম্বর কলাম। 3 2 আর বাকিগুলো বুঝতে পারতেছো, এটা এমনি হয়ে যাবে। এখানে হচ্ছে 3 1, এখানে হচ্ছে 3 3, 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম আছে। এখন আমরা বই আসি, দেখো এখন তোমার কাছে এটা খুব সহজ লাগবে, ঠিক আছে? এই যে যেমন ধরো যে এই যে এ এ দেওয়া আছে, এগুলো কিন্তু হুট করে তোমরা বুঝতে পারবে না, মানে থিওরিটিক্যাল যে পার্টগুলো থাকে দেখা যাচ্ছে স্কুল চলক দিয়ে, তখন আমরা কী করবো, আমরা আগে ম্যাথমেটিক্যাল টার্মগুলো শেখার চেষ্টা করবো। যেমন এখানে দেখো আমরা আগে এই পুরা ম্যাট্রিক্সটা সম্পর্কে জানলাম, এরপরে প্রত্যেকটা ভুক্তি কোথায় আছে, কিভাবে বসে আছে, দাঁড়ায় আছে না হচ্ছে শুয়ে আছে, শেখার পরে এখন আমরা এবারটা খুব ক্লিয়ার হবে। দেখো তাহলে এটা কি বলে, 3x3 ক্রমের যে কোনো ম্যাট্রিক্স যদি এ হয়ে থাকে সেক্ষেত্রে একে আমরা এই ম্যাট্রিক্সটাকে কীভাবে প্রকাশ করতে পারি, এ আই জে 3x3, 3x3 ক্রমের এবং এ আই জে, এই আই হচ্ছে আমাদের এখানে এর আই জেটা এই এ ভুক্তিটা কোথায় আছে এটা নির্দেশ করতেছে, ঠিক আছে? ওকে, আচ্ছা এখানে আমাদের হচ্ছে এখানে বোঝার আর কিছু না, এই টপিকটা আমরা বাদ দিলাম। আচ্ছা এখন আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদে ঢুকলাম, আর এখন আমি তোমাদের বিশেষ করে আকাশকে কোশ্চেন করব। এখন এই ম্যাট্রিক্সের প্রকারভেদ আমি আকাশের কাছ থেকে জিজ্ঞাসা করব যে সে কতটা প্রস্তুতি নিচ্ছে দেখি। আর সারি ম্যাট্রিক্স কাকে বলে? সারি ম্যাট্রিক্স বলতে বলতে এক মানে লম্ব মানে এক কথা শেষ টেবিল বরাবর, মানে সারি বরাবর যে ম্যাট্রিক্স থাকে হচ্ছে ভুল হয়ে যাচ্ছে একটু, জাস্ট একটাই সারি থাকবে। ও একটাই সারি থাকবে, কলাম 100টা হোক কিন্তু সারি একটাই থাকবে। হ্যাঁ ঠিক আছে, একে কি বলবো আমরা? সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কি? একটা কলাম থাকবে, একটা কলাম থাকবে আর সারি 100টা থাকুক, 100টা থাকুক, গুড, 200টা থাকুক, কোনো প্যারা নেই আমাদের। আচ্ছা তাহলে আমরা একটু এখন আসি এখানে বই থেকে একটু দেখার চেষ্টা করি যে ম্যাট্রিক্সের কেবল একটা সারি বিদ্যমান তাকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো। তাহলে আমাদের সারি ম্যাট্রিক্সটা কীরকম, আর দেখো এগুলোর আমরা দেখো আমি যদিও বলতেছি না, এই যে সারি ম্যাট্রিক্সের ইংলিশ রো ম্যাট্রিক্স, তারপর কলাম ম্যাট্রিক্স হচ্ছে কলাম ম্যাট্রিক্স, ইংলিশগুলো কী করবা তোমরা অবশ্যই মাস্ট বি আয়ত্ত করবা। আচ্ছা তো আমাদের তো কারেন্ট চলে গেছে, আর আমাদের ক্লাস তো কন্টিনিউ করতে হবে। আচ্ছা দেখো তাহলে দেখো এখানে বলতেছে তাহলে সারি ম্যাট্রিক্সকে একটা সারি থাকবে। তারপরে তোমাদের আরও ক্লিয়ার হওয়ার জন্য আমরা এই রো ম্যাট্রিক্সটাকে এখানে দেখার চেষ্টা করি। 4 1 2 3 আছে, ঠিক আছে? দেখো এখানে এটা কত ক্রমের ম্যাট্রিক্স, প্রথম কোশ্চেন। এটা হচ্ছে 3 গুণ 1, 3 গুণ 1। ভুল বললা তো, 1 গুণ 3 কিভাবে 1 গুণ 3? 1 গুণ 4 ভাই, 1 2 3 4, ঠিক আছে। এক্সাইট তোমরা দুজনেই পারতেছো, বাট বেশি এক্সাইটেড ফিল করতেছো, বেশি সহজ লাগতেছে, সমস্যাটা এখানে। সো বেশি সহজ লাগার কারণে আমার স্টুডেন্টদের প্রবলেম হয়ে যাচ্ছে। 1 গুণন 4, তাই না? আর একটা সারি কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে 5 6 7, এটা বলো কত ক্রমের? 1 2 3 3 গুণ 1, একটা 3 গুণ 1, ঠিক আছে। গুড, তিনটা সারি একটা গুড, খুব ভালো লাগলো। এটা তাহলে কি আমাদের কলাম ম্যাট্রিক্স। ওকে, তাহলে পরীক্ষায় যদি এখন যদি প্রশ্ন আসে সারি ম্যাট্রিক্স কাকে বলে, কলাম ম্যাট্রিক্স কাকে বলে, খুব সুন্দরভাবে তোমরা অ্যান্সারটা লিখে দিবা এবং উদাহরণ সহ দিবা, কত ক্রমের ম্যাট্রিক্স সেটাও দিয়ে দিবা, সমস্যা নাই। এক মার্কও কাটার জন্য জায়গা না পাই। বর্গ ম্যাট্রিক্সে চলে আসি এখন। বর্গ ম্যাট্রিক্স বলতে তোমাদের মাথায় একটা বর্গাকার চিন্তা ভাবনা চলছে না, বর্গ হবে স্কোয়ারে কি হয়, এর 4টা বাহু সমান হয়। তার মানে বর্গ ম্যাট্রিক্সেরও কাহিনী একই ঘটনা ঘটবে, যে এদের সারি এবং কলাম সংখ্যা কি হবে, সমান হবে, মাস্ট বি। এখানে কোনো 1 গুণন 3 ক্রম 2 গুণন 3 ক্রম আর সুযোগ নাই। এ 2 হলে 2 গুণন 2 বা 2/2 ক্রমের হতে হবে, 4 হলে 4/4 হতে হবে, এছাড়া কোনো সুযোগই নেই অন্য কিছু হওয়ার। তো আমরা দেখি একটু, যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। আমরা একটু এখানে দেখার চেষ্টা করি। আচ্ছা ওকে, 5 6 7 3 2 9 5 3 5। আচ্ছা দেখো প্রথম কোশ্চেন হলো, আবারও তোমাদেরকে একটু বলি এটা কেন ম্যাট্রিক্স, কারণ থার্ড ব্র্যাকেট আছে এবং হচ্ছে ভিতরে কিছু ভুক্তি উপাদানও আছে, কলাম সারি দ্বারা গঠিত, মাস্ট বি। এটা এখন তোমরা প্রথম বলো যেটা কত ক্রমের ম্যাট্রিক্স? 3 জোশ। আর যখনই এরকম স্যাম কলাম স্যাম সারি হবে তখন এটাকে আমরা কি ঘোষণা করব? বর্গ ম্যাট্রিক্স। ওকে গুড, তাহলে এটাকে আমরা কি ঘোষণা করলাম? বর্গ ম্যাট্রিক্স। তাহলে আমরা বর্গ ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কি? আকাশ বলো। বর্গ ম্যাট্রিক্স সংজ্ঞা হচ্ছে এখানে কলাম আর সারির একই থাকবে,
মানে 3টা কলাম থাকলে 3টা সারি থাকবে, তখনই একে শুধু আমরা বর্গাকার ম্যাট্রিক্স বলতে পারবো। আচ্ছা, এখন আমরা যে বাকি যে আমরা ম্যাট্রিক্সগুলো নিয়ে আলোচনা করব সেগুলো মাস্ট বি বর্গাকার ম্যাট্রিক্স হতে হবে। কিছু কিছু ম্যাট্রিক্স নিয়ে এখন আমরা আলোচনা করব। যেমন আমি আকাশকে কোশ্চেন করবো এই মুহূর্তে যে বলতো গতকালকে আমরা শিখেছি একক ম্যাট্রিক্সটা কি বলতো? একক ম্যাট্রিক্স বলতে যে ম্যাট্রিক্সের এটা প্রথমত বর্গাকার ম্যাট্রিক্স হতে হবে এবং ওই ম্যাট্রিক্সের উপাদান একই থাকবে, মানে এক থাকবে। গুড। কোন কি বরাবর? কর্ণ বরাবর। বাকি ভুক্তিগুলো শূন্য হবে। বাকি ভুক্তিগুলো শূন্য হবে। আচ্ছা, আমরা এত দূরে এখনো যাই নাই। আকাশের হচ্ছে এটা গত ক্লাসে কতটা ও হচ্ছে মনোযোগ দিয়েছিল সেটা আবার তাই শুয়ে শুয়ে আমরা পড়ছিলাম। গরম লাগতেছে খুব বেশি কি? না, আমার গরম লাগে না। আচ্ছা দেখো, ভালো। দেখো তাহলে আমরা বর্গ ম্যাট্রিক্সে পার হয়ে গেলাম। এখন মুখ্য প্রধান কর্ণ ব্যাপারটাকে আমরা এখন শিখবো। কর্ণ জিনিসটা কি, বা হচ্ছে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণটা জিনিসটা কি। আর এটা কর্ণ পাবো একভাবে আমরা যখন ম্যাট্রিক্সটা বর্গাকার হবে। একমাত্র বর্গাকার না হলে কখনোই আমাদের কর্ণ পাওয়া সম্ভব না। যেমন আমরা এই ম্যাট্রিক্সটার দিকে তাকাই, দেখো এই যে কর্ণ বরাবর, এই যে কর্ণ বরাবর তুমি কি করতে পারছো? একটা টান দিতে পারতেছো, তার মানে এটা আমাদের একমাত্র কর্ণ এখানে একটা আছে। আর এই কর্ণ এই বরাবর যে মানগুলো বা যে ভুক্তিগুলো আছে এটাকে আমরা বলবো প্রধান কর্ণ। এটাকে তুমি যদি সাপোজ দেখো যে তুমি যদি 2 5 6 নিলা, 5 6 8 নিলা, এখানে কিন্তু কর্ণ কখনো তৈরি করা সম্ভব না। এটা বড় ম্যাট্রিক্স না, কি যাচ্ছে, হচ্ছে না, এটা হচ্ছে না। তো দেখো আমরা একটু হালকা এখান থেকে দেখে আমরা হচ্ছে এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। মনে করি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে? এখানে n গুণ n দেওয়া বোঝাচ্ছে যে এটা কি হবে, মানে হচ্ছে এর হচ্ছে সারি এবং কলাম সমান হবে, এক কথায় বর্গাকার ম্যাট্রিক্স হবে, ঠিক আছে? n ক্রমের বর্গ ম্যাট্রিক্স। শর্তটা দেখো, বর্গ ম্যাট্রিক্স, এটা কিন্তু মনে রাখতে হবে। অনেক সময় সংজ্ঞার যে প্রধান কর্ণ কাকে বলে অনেকেই কিন্তু এই যে বর্গ কথাটা লেখে না, বর্গ ম্যাট্রিক্স হতে হবে, তখন কিন্তু মার্ক পাবো না। লেখছো ঠিকই যে কর্ণ বরাবর, কিন্তু এখানে বাস বর্গটা কিন্তু দেখো A11 A22 an ভুক্তিগুলো নিয়ে যে কর্ণ গঠিত হয় তাকে প্রধান কর্ণ বলা হয়। দেখো এটা একটু আমি এক্সপ্লেন করি। দেখো তোমাদের যেটা আমি আগের পেজে যে বিষয়টা আলোচনা করলাম, এখানে A11 A22 A33, এই যে A11 A22 A33 শুধু এই যে সারি এবং হচ্ছে কলাম সমান এরকম ভুক্তিগুলো নিয়েই কি হবে, কর্ণটা গঠিত হবে। যদি আরেকটা আমাদের সারি থাকতো বা কলাম থাকতো আরেকটা করে বড় করে, তখন কি হতো A44, তাই না? এখানে এসে কিন্তু পিছনে থাকতো A44। তাহলে কি শুধুমাত্র আমরা যে ভুক্তিগুলোর সারি এবং সমান কলামে অবস্থিত রয়েছে একদম কোণা বরাবরই দেখো, সেটাকে আমরা কি বলবো, কর্ণ বলবো। আমরা সাধারণভাবে কিন্তু বুঝতে পারছি যে বর্গ ম্যাট্রিক্সের কোণা থাকলে কোণা বরাবর যে মানগুলো এগুলোকে কর্ণ ম্যাট্রিক্স বলে বা জাস্ট কর্ণ বলে। কিন্তু এটা যে একটা বুঝাবে, তুমি কাউকে বুঝাবা তখন কিভাবে বুঝাবা, যে বলবা যে হচ্ছে কি যে প্রত্যেকটা ভুক্তির যে ভুক্তিগুলো হচ্ছে সারি এবং কলাম স্যাম সেই ভুক্তিগুলো নিয়ে কেবল গঠিত হবে কি আমাদের কর্ণটা। ঠিক আছে, কর্ণ ম্যাট্রিক্সও জানি, কর্ণটা আমরা বুঝতেছি প্রধানত। আচ্ছা, কর্ণটা বুঝতে পেরেছো তো, তাই না? জি। আচ্ছা, এখন এরপরে আলোচনা করছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ওকে, তো এটা আমরা খুব ভালোভাবে শেখার চেষ্টা করবো। তার আগে আমরা আকাশের কাছ থেকে শুনবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি। ঊর্ধ্ব বলতে হচ্ছে কর্ণ বরাবর থাকবে এবং কর্ণের যে উপরের মানগুলো থাকবে ভুক্তিগুলো সেগুলো 0 0 থাকবে। বর্গাকার ম্যাট্রিক্স হতে হবে। নিচের ভুক্তিগুলো 0 থাকবে, নিচের ভুক্তিগুলো 0 0 থাকবে, উপরেরগুলোতে ঊর্ধ্বক্রম মনে করা থাকবে। আতিককে কোশ্চেন করতেছে না, কারণ কালকে কিছু হালকা পাতলা টাচ নিয়ে গেছিল, তো এই জন্য ওকে কোশ্চেন করতেছে। কারণ এগুলো আমি যত দূরে যাই দেখা যাচ্ছে আমি ইন্টিগ্রেশন ডিফারেন্ট করতেছি, কিন্তু তোমাদের কোশ্চেন করবো এই ম্যাট্রিক্স থেকে, সরল রেখা থেকে, তখন উত্তর দিতে হবে। না দিলে কিন্তু ব্যাচের ব্যবস্থাও করা হবে, নাহলে আমি তো ম্যানেজার মিলে অফ করে রেখে দেবো তোমাদের। ঠিক আছে, আচ্ছা মজা করলাম। দেখো উচ্চ ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা কি আসলে। প্রথম শর্তই হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে আমাদের বর্গ হতে হবে, তাই না? ধরো যে আমরা আবার একটা নেই 1 2 3 4, এটা 0 হবে, 5 6, এটা 0 হবে, এটা 0 হবে, এরকম 7। দেখো প্রথম শর্ত বর্গ ম্যাট্রিক্স হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে এর কর্ণ তো থাকবে, তাই না? কর্ণের যে নিচের ভুক্তিগুলো যে 0 হতে হবে। তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। কোন দিকে তৈরি হচ্ছে? উপরের দিকে। সো একে আমরা বলতেছি উচ্চ ত্রিভুজাকার ম্যাট্রিক্স, রাইট? উচ্চ ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলছে। তাহলে এখন আতিক বলো কি কি শর্ত পালন করলে আমরা একে উচ্চ ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে পারবো? এটা প্রথমে বর্গাকার হইতে হবে এবং এর ভুক্তিগুলোর নিচের মানগুলো 0 হইতে হবে এবং এর একটা
ত্রিভুজ গঠন করবে আর মানে কি। কর্ণ বরাবর কিন্তু ভুক্তি এখানে বরাবর। কিন্তু কর্ণটা কিন্তু থাকতে হবে, কর্ণ বরাবর কর্ণের হচ্ছে নিচের ভুক্তিগুলো কর্ণের নিচের ভুক্তিগুলো জিরো হবে। শূন্য হবে। right. তা যদি না হয় তাহলে এটা হবে না। তাহলে পসিবল না। বাট এই দেখো আমরা এখন এখানে বলি কোন একটা ম্যাট্রিক্স, এটা আসলে ম্যাট্রিক্সের আদর্শ রূপ যে এ একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করতেছে না। প্রধান কর্ণ এই যে নিম্নস্থ সবগুলি ভুক্তি, নিম্নস্থ মানে এই কর্ণের নিচের নিচের শূন্য হলে তাকে আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে পারবো। এখন আতিকের কাছে আমার কোশ্চেন, আচ্ছা ঊর্ধ্বটা তো বুঝলা, তাহলে নিম্নটা কেমন হবে বলো, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা? যেটার মান আর কি কর্ণ যে কর্ণটা যে হবে ওই কর্ণের উপরের মানগুলো শূন্য হবে আর কি, আর নিচে মানগুলো থাকবে। মানগুলো থাকবে। এই তো এরকম হচ্ছে আপডেট হতে হবে, অ্যাডভান্স হতে হবে, ঠিক আছে, যে একই টাইপের জিনিসগুলো দেখা যাবে যে তোমার ভিতরে মাথার ভিতরে কিন্তু ঘুরতেছে। হ্যাঁ গুড। আচ্ছা তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। সাপোজ মনে করো যে এখানে কত 1 0 0 হবে, তাই না, এখানে হবে 2 5 0 6 7 8। দেখো এখানে আমাদের যে প্রধান কর্ণ এর হচ্ছে উপরের মানগুলো 0 হবে এবং নিচের ভুক্তিগুলোকে নিয়ে কি হবে, একটা ত্রিভুজ গঠন হবে, তখন আমরা এটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে পারবো। ওকে, আই হোপ যে তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে আমাদের নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সটাও ক্লিয়ার, এটা নিয়ে আর বেশি আলোচনা করতেছে না, এটা তোমরা পড়বা, ঠিক আছে। কর্ণ ম্যাট্রিক্সে আসি। কর্ণ ম্যাট্রিক্স কি আকাশ বলো? কর্ণ ম্যাট্রিক্স বলতে গেলে হচ্ছে যার কর্ণ বরাবর মান আসে কিন্তু উপরে কর্ণ বাদে ভুক্তিগুলো মান সবসময় 0। এবং এটা হচ্ছে প্রথমত বর্গ ম্যাট্রিক্স বর্গটা না হলে কর্ণই তো হবে না। হ্যাঁ। তাহলে কর্ণ ম্যাট্রিক্সটা কি, যে জাস্ট হচ্ছে আমরা এর আগে শিখলাম প্রধান কর্ণটা কি, এখন প্রধান কর্ণ আর কর্ণ ম্যাট্রিক্সের পার্থক্য। কর্ণ জাস্ট আমরা শিখলাম যে ভুক্তিগুলার সেম সারি সেম কলাম নিয়ে গঠিত, তাদেরকে যে কোণা বরাবর যাচ্ছে তাদেরকে প্রধান কর্ণ বলতেছি। আর কর্ণ ম্যাট্রিক্সটা হচ্ছে ওই প্রধান কর্ণ তো থাকবে, ও থাকবে সংখ্যা, কিন্তু বাকি ভুক্তিগুলোকে সব 0 করে দেবে। যেমন আমরা এখানে দেখার চেষ্টা করি, খাতে আন্না লিখি। দেখো এই যে কর্ণ বরাবর একটা বর্গাকার ম্যাট্রিক্স নিয়েছি, কর্ণ বরাবর হচ্ছে ভুক্তি আছে এবং উপরে এবং নিচের যে ভুক্তিগুলো সবগুলো 0, এটাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলতেছি। এটা কত ক্রমের? এটা 3 গুড। স্কেলার ম্যাট্রিক্সটা কি? স্কেলার ম্যাট্রিক্সের প্রথম শর্ত হচ্ছে একে বর্গ ম্যাট্রিক্স হতে হবে এবং সাথে সাথে হতে হবে কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে। এবং কর্ণ ম্যাট্রিক্স হবে ঠিক আছে, কিন্তু প্রধান কর্ণ বরাবর এর মানগুলো সব সমান হবে। যেমন দেখো এখানে 9 9 9 3 3 3 2 2 2 5 5 5। হ্যাঁ হ্যাঁ। ওকে, কর্ণ ম্যাট্রিক্সের ব্যাপারটা ক্লিয়ার। আমরা একটু সংখ্যাটা বলি। কোনো কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো সমান হলে ওই কর্ণ ম্যাট্রিক্সকে স্কেলার ম্যাট্রিক্স বলে। দেখো এখানে কি বলছে, কর্ণ ম্যাট্রিক্সের একটা কর্ণ ম্যাট্রিক্স কি সেটা কিন্তু আমরা আগে জানলাম। এখন কর্ণ ম্যাট্রিক্সের যে অশূন্য ভুক্তিগুলো বলতে কি বোঝাচ্ছে, যেগুলো ভুক্তি শূন্য নয়, শুধু কর্ণ বরাবরই কিন্তু ভুক্তিগুলো শূন্য নয়, ঠিক আছে। এখানে বইয়ে অনেকভাবে কিন্তু দেখো অশূন্য ভুক্তিগুলো কিভাবে জটিল ভাবে বলছে, বুঝতে গেলে প্রবলেম হবে। সো এত ক্রিটিক্যাল ভাবে বোঝার কিছু নাই, জাস্ট আমরা মাথায় তো ঢুকে গেছে যে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্সটা কি জিনিস, যে এটা বর্গাকার ম্যাট্রিক্স হবে, এর কর্ণ এবং কর্ণ ম্যাট্রিক্স যেটাকে বলে সাধারণত কর্ণ বরাবর প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো সব ভুক্তিগুলো সমান হবে এবং হচ্ছে বাকিগুলা সব 0 হবে। মানে বুঝতে পারলে এমনি লেখা যায় ব্যাখ্যা। হ্যাঁ গুড, আরেকবার করে পড়ে নেবা তাহলে হবে। এখন একক বা অভেদক ম্যাট্রিক্স, এটাও সেম ব্যাপার, যে একে কি হতে হবে, বর্গ ম্যাট্রিক্স হতে হবে এবং এর কর্ণ বরাবর আর হচ্ছে কি থাকবে না, একই উপাদান থাকবে, ঠিক আছে, কিন্তু এক থাকবে, তাই না আকাশ? হ্যাঁ, তুমি একটু বলো তো। কর্ণ ম্যাট্রিক্স, হ্যাঁ একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স বলতে প্রথমত বর্গাকার ম্যাট্রিক্স হওয়া লাগবে এবং কর্ণ বরাবর এর মান সর্বদা 1 হতে হবে। আচ্ছা বর্গাকার ম্যাট্রিক্স, তারপর কি বললা, একটা বর্গাকার ম্যাট্রিক্স নাকি? বর্গাকার ম্যাট্রিক্স, কি এরপর কি? তা 1 স্বাভাবিক ভুক্তি 1 0 0 0 এরকম তিনটা সারি একই নিয়মে থাকবে, 0 1 1 0 0 0 0 কর্ণ বরাবর মানগুলো একবারে 1 হবে, ঠিক আছে। আচ্ছা যত তুমি ভালোভাবে হাতে কলমে শিখবা তত মাথায় বেশি ভালোভাবে ঢুকাতে পারবা, ঠিক আছে। সাপোজ ধরো যে 1 + 1 যদি ইকুয়াল টু, এটা তুমি বুঝতে পারতেছো, ঠিক আছে, কিন্তু আমরা এই জিনিসগুলো হাতে কলমে শেখার চেষ্টা করবো যাতে আমাদের কোনো বেসিকে না ঘাটতি থাকে, কারণ বেসিকে ঘাটতি থাকলে তুমি যখন অ্যাডভান্স লেভেলে ম্যাথগুলো করতে যাবা তখন কিন্তু আর পারবা না। সিকিউ কিন্তু এমন একটা জিনিস
তুমি এগুলো শিখতেছো এমন তুমি হচ্ছে সিকিউতে যাবা, দেখবে যে এগুলোতে সিকিউ কোনো কিছু নেই। এগুলো মনে করো জাস্ট তোমার বেসিকটা স্ট্রং করার জন্য শেখা হচ্ছে, এগুলো কিন্তু সিকিউতে আসবে না। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা একক ম্যাট্রিক্স পর্যন্ত গেলাম। শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স বলতে কি বুঝতে পারতেছো? উপাদান সব শূন্যই থাকবে, সব ভুক্তি। এক কথায় যে একটা ম্যাট্রিক্স আছে কিন্তু ম্যাট্রিক্সে কোনো ভ্যালু একদম জিরো। এখানে বড় ম্যাট্রিক্স না হলে হবে, কোনো এখানে কিছু হতে হবে না। এর যেরকম শূন্য হইলে হবে, যে কোনো ম্যাট্রিক্স হোক, হচ্ছে জাস্ট ম্যাট্রিক্স হলে হলো, আর এর কাজটা হচ্ছে যে জিরো করে তার রাখা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই একটা ম্যাট্রিক্স এখন পেলাম যেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের বাইরে। সমঘাতী ম্যাট্রিক্স কি? সমঘাতী ম্যাট্রিক্সটা কি দেখো এখানে পড়ি একটু। বর্গাকার কোনো ম্যাট্রিক্স একে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে। আচ্ছা, যদি স্কোয়ার ইকুয়াল এ হয়। আচ্ছা, এটাতে আসার আগে তোমাদের দু একটা ম্যাট্রিক্স একটু আবার জিজ্ঞাসা করে নিই, যেগুলো পড়লাম আমরা, ঠিক আছে? একটু রিপিট করি, কারণ একবারে সব গজামিলে হয়ে যাবে, বেশি পড়তে পড়তে গজামিল হয়ে যাবে। জাস্ট একটু দেখি কতটা হলো। আচ্ছা, তুমি বলো হচ্ছে কি ধরি তোমাকে, স্কেলার ম্যাট্রিক্সটা কি? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে ওইটা মেইনলি প্রথমে বর্গাকার হতে হবে এবং কর্ণ বরাবর যে মানগুলো আছে আর কি, মানগুলো সমান, ভুক্তিগুলো আছে ভুক্তিগুলো মান সমান হইতে হবে। তো একজন আবার দিয়ে দেও না ভুল করে, কারণ এক দিলে কিন্তু তখন আমাদের একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স হয়ে যাবে। গুড। ওকে, আচ্ছা তুমি বলো যে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স প্রথমত এটা বর্গাকার হতে হবে এবং কর্ণ বরাবর যেটা আছে তার উপরে তার নিচে তার উপরের যে ভুক্তিগুলোর মান 0 হবে এবং তার নিচে ত্রিভুজ ভুক্তিগুলোর মান থাকবে এবং তার ত্রিভুজ আকার গঠন করবে। গুড, রাইট। ওকে, ম্যাথের ব্যাপারটা হচ্ছে কি, ম্যাথের ব্যাপারটা হচ্ছে তোমার মাথায় কাজ করবে সবসময়। আগে তোমার মধ্যে মাথায় কাজ করবে। তো প্রশ্ন দেখতেছো, বাট তোমার মাথায় আগে ক্যালকুলেশন করে শেষ করে ফেলাবে। হয়তো তুমি প্রকাশ করতে পারবে না, কিন্তু তুমি লিখতে পারবা, এটা হচ্ছে মেইন কথা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। প্রকাশ করতে পারবো কিন্তু লিখতে পারবো। তুমি প্রকাশ না করতে পারো, কিন্তু তোমার মাথায় যেন ক্যালকুলেশন হয় থাকে, ঠিক আছে? এটা মাস্ট বি দরকার। আচ্ছা, তো মোটামুটি দেখতেছে খুব ভালোই তোমরা অ্যাডভান্স আসো। আমরা এরকম অ্যাডভান্স হলে আমরা খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো। সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, ধরো এই একটা ম্যাট্রিক্স, এটাকে প্রথমত বর্গ ম্যাট্রিক্স হতে হবে। আর সেকেন্ডলি যে কাজটা, এই আমরা ম্যাট্রিক্সে গুণ করা শিখবো সামনে। গুণ, তো এ গুণন এ করলে কি হয় বলো তো? এ স্কয়ার। গুড। তো এরা বলতেছে এ একটা ম্যাট্রিক্স থাকবে, এই স্যাম ম্যাট্রিক্সের সাথে যদি আমরা স্যাম ম্যাট্রিক্সটাই যদি গুণ করি, তাহলে আবার আমরা এই এ পাবো। মানে স্কোয়ার করলে যে ম্যাট্রিক্সটা আসবে গুণ করে, সেটা আবার আমাদের যে আগের ম্যাট্রিক্সটা ছিল ওটাই আসবে। আমরা গুণ শিখবো, আর গুণ শিখলে এরকম হচ্ছে যে যে সমঘাতী ম্যাট্রিক্সের যে ব্যাপারটা, এই ব্যাপারটাও আসবে। আচ্ছা, তাহলে এটা এখন তোমরা কখন ভালো বুঝতে পারবা? যখন আমরা গুণের শিখবো। এখন জাস্ট ধারণা নিতে থাকো, দুইটা ম্যাট্রিক্স হবে সেম, একই ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্স সেম হবে, এবং ওকে যদি আমরা গুণ করি তাহলে ও আবার ওই সেম ম্যাট্রিক্সে যাবে। ম্যাট্রিক্সে ফিরে আসবে। হচ্ছে তিনটা যমজ ভাই কি কখনো হয় নাকি? হয় নাকি? আমি দেখিনি কখনো। না, তিনটা যমজ হয় না। হয় না, না দুইটা। আচ্ছা, তাহলে ধরো যে আমরা ধরে নিলাম যে তিনটা যমজ, ধরো দুইটা যমজ ভাই, ওদের ইকুয়াল করলে আরেকটা যমজ ভাই পাওয়া যাচ্ছে, মানে সেম চেয়ারেরই, ওরা কিচ্ছু না, আমাদের এখন তিনটা যমজ ভাই লাগবেই। ও আচ্ছা আচ্ছা, তাহলে সমঘাতে ক্লিয়ার, ঠিক আছে? শূন্যঘাতী ম্যাট্রিক্সটা কি বলো? আমরা শূন্য ম্যাট্রিক্স সম্পর্কে শিখেছি। শূন্য ম্যাট্রিক্সটা কি জিনিস? যে ভুক্তি 0 হবে। আর যখন ঘাতিটা যুক্ত থাকতেছে, ঘাতি যুক্ত থাকার সাথে সাথে এখানে যখনই ঘাতিগুলো যুক্ত থাকবে, তখনই দুইটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে হবে। এই দেখো, সমঘাতী দুইটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করলাম, দুইটা ম্যাট্রিক্স গুণ করে এ শুধু আগের ম্যাট্রিক্সটা আসলে এ। আর এখানে শূন্যঘাতী বলতে বুঝতে পারছো, দুইটা ম্যাট্রিক্স থাকবে, এর গুণ করব করে 0 আসবে। আচ্ছা, 0 ম্যাট্রিক্স চলে আসবে, ঠিক আছে? তখনই আমরা শূন্যঘাতী বলবো। যেমন দেখো, এখানে একটা বড় ম্যাট্রিক্স, একে শূন্যঘাতী ম্যাট্রিক্স তখনই বলা হবে যখন n = 0 হয়। মানে কি, এর হচ্ছে এই যে স্কোয়ার যখন করবা বা তুমি হচ্ছে কিউব করো, যেটাই করো না কেন, অবশ্যই কি আসবে? ম্যাট্রিক্সটা 0 আসবে। যেমন এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে না, এই যে আমরা গুণ করি, স্কোয়ার করি, গুণ করলে এ 0 চলে আসবে, ঠিক আছে? সেটা জানে রাখো। এখন অভেদঘাতী কি? আচ্ছা, অভেদ ম্যাট্রিক্সটা কি ছিল? অভেদ ম্যাট্রিক্স, আমরা যে আইডেন্টিফাই ম্যাট্রিক্স শিখলাম, মানে একক ম্যাট্রিক্স শিখলাম, সেটা হচ্ছে অভেদ ম্যাট্রিক্স, ঠিক আছে? এই যে দেখো, একক বা অভেদক ম্যাট্রিক্স, ঠিক আছে? এটাকে আমরা কি বলি? আইডেন্টিফাই বা আইডেন্টিটি ম্যাট্রিক্সও বলে থাকি। তো এই অভেদক ম্যাট্রিক্সটা কি বলো? একজন বলো।
যে কোনো একজন। এটা বর্গাকার হতে হবে, আর মেন কথা হচ্ছে এর কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে ওই ভুক্তিগুলো মান এক হতে হবে, এবং বাকি ভুক্তিগুলো আমাদের জিরো হবে। আচ্ছা, তাহলে অবেদ ঘাতি বলতে কি বুঝছো তোমরা? ঘাতি মানে উপরে পাওয়ার থাকবে, দুইটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে হবে, দুইটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে হবে এবং এদের গুণ করতে হবে, গুণ করে যেন আচ্ছা অবেদ ম্যাট্রিক্সটা আসে। অবেদ ম্যাট্রিক্স বলতে একক ম্যাট্রিক্সটা আসে। তাহলে দেখো এটা সিস্টেমে মনে রাখতে হবে, মানে একই আসবে। সংজ্ঞাগুলো আমরা এমন ভাবে পড়বো যাতে আমরা ভুলতে চাইলে যেন ভুলতে না পারি। খুব চেষ্টা করতেছো ভুলার, ঘুমানোর সময় চেষ্টা করতেছো না আমি এই অবেদ ঘাতি ম্যাট্রিক্স ভুলবো, কিন্তু ভুলতে পারতেছো না, এরকম প্র্যাকটিস, এরকম একটা প্রিপারেশন থাকতে হবে। দেখো এখানে তাহলে কি আমরা একটা ম্যাট্রিক্স বা বি হোক, যেটাই হোক না কেন, সিডি হোক, ওই ম্যাট্রিক্স সেম ম্যাট্রিক্স আমরা গুণ করে কি পাবো? একক ম্যাট্রিক্সটা পাবো, একে আমরা অবেদ ঘাতি। তাহলে ঘাতি যুক্ত থাকলে কি হচ্ছে বলো? ঘাতি যুক্ত থাকলে দুইটা ম্যাট্রিক্স সেম ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে হচ্ছে, এবং যে ঘাতি যাচ্ছে সেইটাকে আনতে হচ্ছে। যেমন সমঘাতি যাচ্ছে মানে মানে কি ওই সেম জিনিস ম্যাট্রিক্সে আনতে হবে। অবেদ ঘাতি যাচ্ছে মানে তুমি ঘাতি করো, মানে কি ঘাটি করো আর ঘাতি করো, দুইটা ম্যাট্রিক্স গুণ করো, তুমি অবেদ মানে একক আনতে হবে। এরপর কি আছে? শূন্য ঘাতি, মানে দুইটা ম্যাট্রিক্স নিয়ে তুমি গুণ করো কিন্তু শূন্য ম্যাট্রিক্স আনো, কাহিনী শেষ। তাহলে আমরা প্রায় এখানে 10, 11, 12, 13টা পড়লাম। আমার মনে হয় না যে নেক্সট টাইম আর তোমাদের এটা পড়তে হবে। আচ্ছা ওকে, আমরা বিম্ব ম্যাট্রিক্সে আসি। তো বিম্ব ম্যাট্রিক্সটা মূলত বলতে যে ইংলিশে, এটা সবাই ইংলিশটাই ভালো ইউজ করে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আসলে ব্যাপারটা এরকম, আমি জাস্ট বুঝাই একটু। এটা একটা ম্যাট্রিক্স মনে করো, সারি আছে, কলাম আছে দুইটা মনে করো। এ তুমি তখন ট্রান্সপোজ করলা, ট্রান্সপোজ এবার টি চিহ্ন দেয়, ঠিক আছে? এখানে এসে কি ঘটনা ঘটবে জানো? ঘটনা হচ্ছে এখানে কয়টা সারি আছে? 3টা। সারিগুলো হয়ে যাবে কলাম, আর হচ্ছে কলামগুলো হয়ে যাবে সারি, ঠিক আছে? ওকে, তো আমরা এখানে একটু উদাহরণ দেখি। যেমন এখানে দেখো একটা মেসেজ আছে 415329। তো এখানে যখনই তুমি ট্রান্সপোজ করলা, টি দিয়ে দিলা বা এই প্রাইম দ্বারাও চিহ্নিত করে, তখন দেখো 43টা হয়ে যাবে কি বলো? সারিটা হয়ে যাবে কি? কলাম। গুড। সারিটা হয়ে যাবে কি? কলাম। সারিটা হয়ে যাবে কি? কলাম। এটাই তখন আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব বা প্রতিফলনটা বলতেছে, উল্টা দিকে প্রতিফলনটা বলতেছে। তাহলে কোনো ম্যাট্রিক্স এর যথাযথ সারি বা কলাম বিনিময় করলে যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তাকে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলবো বা বিম্ব ম্যাট্রিক্স বলবো। আর এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? দুইভাবে, এর উপর একটা ছোট টি দিয়ে বা এর উপর একটা প্রাইম দিয়ে আমরা প্রকাশ করতে পারি। আচ্ছা, বিম্ব ম্যাট্রিক্সে তো আর কোনো প্রবলেম নাই না? আচ্ছা ওকে, তো এখানে কিছু ব্যাপার বলছে যেগুলো আমরা এখন বুঝতে পারবো না, আমরা যখন ম্যাথগুলো করবো তখন। যেমন বলতেছে যদি তুমি একটা ম্যাট্রিক্সকে তুমি ট্রান্সপোজ করলা, ওই ট্রান্সপোজ করা ম্যাট্রিক্সকে যদি আবার ট্রান্সপোজ করো তাহলে কি হবে? আগের ম্যাট্রিক্সটা দেখো, কারণ এটাকে তুমি যদি আবার ট্রান্সপোজ করো, এই সারিটা হয়ে যাবে কি? কলাম হয়ে যাবে, আবার সারিটা কলামে, তার মানে আবার কিন্তু এটা ব্যাক পাবা। তো এটা দ্বারা কিন্তু এটা বোঝাচ্ছে। হ্যাঁ, আর এইগুলো ওই সেম জিনিসই। এই গুণ অবস্থায় থাকা মানে কি, এ বি দুইটা ম্যাট্রিক্সকে তুমি গুণ করে যে মানটা পাবা, দুইটা ম্যাট্রিক্সকে গুণ করে ট্রান্সপোজ করে যে মানটা পাবা, একটা করে ম্যাট্রিক্সে বি ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে গুণ করলে সেম মানটাই পাবা। এখানে কি বলতেছে, কে যে কোনো একটা স্কেলার রাশি নিলা, সেটা নিলা হচ্ছে ধরো যে 1 2 3 4 5 যেটা নিলা, নিয়ে গুণ করে দিলা, গুণ করে দিয়ে তারপর ট্রান্সপোজ করলা, আর ট্রান্সপোজ করে গুণ করলা, একই জিনিসই পাবা। এখানে এ প্লাস মাইনাস বি উপরে আছে কি একটা টি আছে, মানে ট্রান্সপোজ আছে, এদের হচ্ছে তুমি যোগ অথবা বিয়োগ করে তুমি যদি ট্রান্সপোজ করে যেটা পাবা, এদের ট্রান্সপোজ করে তুমি যোগ বিয়োগ করো, একই জিনিস পাবা। খুব সিম্পল হিসাব, ঠিক আছে? আই হোপ যে তোমার এতটুকু ক্লিয়ার মোটামুটি, তাই না? আচ্ছা, অনুবন্ধী ম্যাট্রিক্সটাতে আসি আমরা। অনুবন্ধী ম্যাট্রিক্সটা মূলত কি বোঝাচ্ছে একটু আমরা দেখো এখানে পড়ার চেষ্টা করি। যে কোনো এই ম্যাট্রিক্সের উপাদানগুলো জটিল সংখ্যা হয়, তবে তার উপাদানগুলোর অনুবন্ধী নিয়ে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তা হচ্ছে এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বলে। ইয়াকে এ বাদ্রা প্রকাশ করে। আচ্ছা, এত কঠিনভাবে আমরা বুঝবো না, জাস্ট আমরা একটু কমপ্লেক্স নাম্বারটা বোঝার চেষ্টা করি বা জটিল সংখ্যাটা, যেহেতু এখানে জটিল সংখ্যাটা তোমাদের কাছে নতুন, তাই না? জটিল সংখ্যা একবার মানে করছিলাম। আচ্ছা, জটিল সংখ্যা সম্বন্ধে তোমাদের কারো কোনো ধারণা? হ্যাঁ আছে, বলো। জটিল সংখ্যা বলতে হচ্ছে এটা জটিল সংখ্যা জেড প্রকাশ করতে হয়, জেড ইকুয়াল টু এক্স প্লাস একটা মান থাকতে হয়, মানের সাথে অল টাইম আই ধ্রুবক হিসেবে কাজ করে, মানে গুড, ভালো বলছো। আমাদের হচ্ছে জটিল সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি এবং আদর্শ আবারটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। মানে এখানে একটা যে চলক থাকবে সে সবসময় সিঙ্গেল অবস্থায় থাকবে, এর সঙ্গে কোনো ঝামেলা থাকবে না। বাট এখানে যখন থাকবে একটা যখন হচ্ছে এখানে একটা কাল্পনিক একটা সংখ্যা থাকবে যেটা আই, যেটা ঠিক আছে, এই যে চলকটা থাকবে, এই আকার যদি কোনো থাকে, কোনো
সমীকরণের বা সেটাকে আমরা কি বলবো জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার complex বলবো বা number। জটিল নাম্বার। তো এরা বলতেছে এই যে অনুবন্ধী যেটা আছে, অনুবন্ধী ম্যাট্রিক্সটাকে যদি আমরা চিনতে চাই বা হচ্ছে এই সময় যদি জানার চেষ্টা করতে চাই, অবশ্যই কমপ্লেক্স নাম্বারটা জানতে হবে। আর এদের কাজটাই হচ্ছে যে ম্যাট্রিক্সে কমপ্লেক্স নাম্বার থাকবে এবং সেই কমপ্লেক্স নাম্বারটা ধরো যে প্লাস আছে, বাট আমরা যখন অনুবন্ধী এর বার দিব তখন হয়ে যাবে মাইনাস। কোথায় চেঞ্জ হবে? শুধু যেখানে যেখানে কমপ্লেক্স আছে, ঠিক আছে? আমরা একটু দেখার চেষ্টা করি। 2 + 5 এটা কি একটা কমপ্লেক্স, 3 - i এটা কি কমপ্লেক্স, তাই না? 6 + i কমপ্লেক্স, -2i এটা কিন্তু কমপ্লেক্স। -2i কেন কমপ্লেক্স বলো তো? -2i এখানে x এর মান যদি আমরা প্লাস ধরি তাহলে এখানে হচ্ছে এক্সটা হচ্ছে 0, ওইটা right, যদি বুঝতে 0 পারছি। ধরি আর যদিও আদর্শ আকার x + iy, কিন্তু প্লাসটা এখানে কি মানটা হচ্ছে y এর মানটা হচ্ছে -2, ঠিক আছে? এটা আমরা দেখো এটা অনেক বুঝতে সময় পারছি বিষয়টা। আচ্ছা তারপরে বলি, অনেক সময় অনেকেরই ডাউট থাকে। আর তোমরা খুব ভালো লাগতেছে, তোমরা আসলে অনেক অ্যাডভান্স, তোমাদেরকে নিয়ে বেশি প্যারা খেতে হবে না আমাকে। অনেকেই আছে ইন্টারমিডিয়েটে মনে করো যে উঠে কিন্তু হচ্ছে যোগ বিয়োগ বলো, সরল বলো বা হচ্ছে কমন নেওয়া বলো, এগুলো পারে না, যেগুলো ক্লাস 10 বা 9-এ আমরা শিখাইছি। তাহলে এখানে কি হচ্ছে -2i, এটা কিভাবে এই আকারটার রূপ ধারণ করবে? এখানে 0 একটা আছে, x এর মান কত 0, প্লাস নিলাম, আইও নিলাম এবং y এর মানটা হচ্ছে আমাদের -2। গুড। আচ্ছা এখানে 1 - i 7 - 5i, এখানে কি একটা জটিল সংখ্যা নিয়ে আমাদের কি করছে, একটা ম্যাট্রিক্স তৈরি হয়েছে। আর তখনই এটাকে আমরা বলবো যে অনুবন্ধী ম্যাট্রিক্স। যখন এটা বার দিলাম, বার দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, যে জটিল সংখ্যাগুলো ছিল সেগুলার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। যেমন প্লাস মাইনাস হয়ে গেল, মাইনাস প্লাস হয়ে গেল, মাইনাস প্লাস হয়ে গেছে, প্লাস মাইনাস হয়ে গেছে, মাইনাস প্লাস হয়ে গেছে, প্লাস মাইনাস হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা অনুবন্ধী ম্যাট্রিক্সটা বুঝতে পারছি, তাই না, মোটামুটি? আচ্ছা, তো এখানে বলছে যদি এর সকল উপাদান বাস্তব হয় তবে a বার ইকুয়াল a হবে। আচ্ছা, a বারের যে মানটা আসবে নেক্সট টাইম, সেটা আবার কি এই যে ম্যাট্রিক্স, সেটাকে আমরা ব্যাক পাবো আবার। যদি এখানে যদি আবার তুমি বার করো তাহলে কি পাবা? তাই না, সেম। আর এই ব্যাপারগুলো একটু বলি, দেখো এ ডাবল বার, যখন তুমি এই যে বলছে এ বারকে মানে অনুবন্ধীকে আবার যদি অনুবন্ধী করো তুমি যে আগের ম্যাট্রিক্স সেটাকে ঘুরে পাবা। আর এ প্লাস বারকে তুমি চাইলে এভাবে লিখতে পারো, এ বার প্লাস বি বার। আচ্ছা, ওকে, এটা সমস্যা নেই। তো এখন ঘটনা হচ্ছে আমরা আজকে যে শুধু সংজ্ঞা শেষে শেষ করবো এরকম না, আমরা আজকে সংজ্ঞা এ পর্যন্তই থাকবে। আজকে সাথে সাথে আমরা যোগ করা একটু শিখি, যাতে তোমাদের হোমওয়ার্ক দিতে পারি। নিশ্চয়ই, ঠিক আছে? ওকে, একটু পানি খাইনি, তোমরা পানি খাবা নাকি? না 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 ভাই, আমাদের লাগবে না। আমি পানি খেয়ে বলছি দাও মানে একটু রিল্যাক্স হও, সমস্যা নেই। ও আমার সকাল থেকে শুরু হয় ক্লাস, সকাল থেকে ক্লাস নিতে নিতে আমার গলা টলার অবস্থা খারাপ। তোমরা কি প্রতিদিন পড়তে চাচ্ছ নাকি? আপনার ইচ্ছা। তোমাদের পর্যাপ্ত পরিমাণ হোমওয়ার্ক দেবো, তোমাদের প্রতিদিন পড়ার পড়তে চাইলেও গেলে একটা প্রেশার হয়ে যায় না। প্রতিদিন বলতে আমার একটু প্রেশার হয়ে যাবে, 3 দিন 4 দিন পরে শুক্রবার হয়তো বা যখন ফ্রি থাকলাম বেশি পড়লাম, সমস্যা নেই। আর হোমওয়ার্ক দেওয়া থাকবে পর্যাপ্ত পরিমাণ, মানে প্রতিদিন পড়লে আমার একটু কষ্ট হয়ে যাবে। না থাক, প্রতিদিন পর থেকে আমরা একটু গ্যাপ দিয়ে পড়বো, সমস্যা নেই। আর যে পরিমাণ লোডশেডিং, জি, লোডশেডিং কি গ্রামে আমাদের চেয়ে বেশি হচ্ছে না? গ্রামে কম, গ্রামে কম, এই শহরে বেশি হচ্ছে। শহরে বাসায় বেশি। গেছিলাম, বাসায় গেছিলাম গ্রামে, তখন এইরকম লোডশেডিং মানে গেলে আর কি 15-20 মিনিট পর আসতেছে। বিদ্যুৎ খরচটা কি কম শহরের তুলনায়, চাপটা কম হতে পারে, সমস্যা নেই, সেটা হোক। আমাদের তো পড়াশোনা করতে হবে। আচ্ছা, আমরা তাহলে সংজ্ঞা শিখলাম মোটামুটি কয়টা, 10, 11, 12, 13, 14, 15টা, ঠিক আছে? এই 15টা সংজ্ঞা তোমরা কি করবা বলো তো? সুন্দরভাবে খাতায় নোট করে ফেলবা। কাকে বলে এমনিতেই তো মনে আছে, বুঝছো? তারপর হালকা করে জাস্ট প্র্যাকটিস করবা, এবং সেটা যদি নোট সেভাবেও না করো, প্র্যাকটিস যে খাতায় করলা ওইটার অবশ্যই কি করবা তোমরা হচ্ছে পিক উঠায়। আমি তোমাদের হচ্ছে জন্য একটা গ্রুপ খুলে ফেলছি, ওই গ্রুপ, ফেসবুক তো দুজনেই চালাও না? হ্যাঁ, ওই গ্রুপে তোমরা পোস্ট দিয়ে ফেলবা, ঠিক আছে? আমি দেখে নেবো যে কী অবস্থা তোমাদের নোটের। আর যতই বইটই কিছু থাকুক, বইয়ে সব কিছু আছে, মাথায় আছে, তারপরেও প্রতিটা চ্যাপ্টারে একটা সুন্দর নোট করা দরকার। নোট করলে যেমন আমি একটা কথা বলি, তুমি সংজ্ঞাটা লিখলে না, বাস বেম্বো ম্যাট্রিক্স লিখে এর উদাহরণটা লিখে রাখলা, রিল্যাক্স। কারণ উদাহরণ দেখলে তোমার মনে করবে যে আসলে বেম্বো ম্যাট্রিক্সটা কি বা কী হয়েছে, ঠিক আছে? কারণ পরীক্ষার সময় গিয়ে তুমি আর হচ্ছে এইভাবে তো তুমি রিভিশন দিতে পারবে না। তখন কী করবা বলো তো? খাতা বের করবা, যেগুলো মনে করো যে বেশি ঝামেলা জটিল, ওগুলা একটু মানে তুমি প্রবলেম হয়,
সেগুলো একটু মার্ক করে রাখবা, সেগুলো জাস্ট দেখবা, পরীক্ষা দিয়ে যাবা, সময় কম পাবো তো পরীক্ষার সময়। হ্যাঁ হ্যাঁ, এটা একটা ভালো হয়, ঠিক আছে, কারণ তখন তো তোমার যোগ বিয়োগ দেখে লাভ নাই, তখন যেগুলো কঠিন যত শর্ট সময়ের মধ্যে যায় বিষয়টা মাথায় ঢোকা যায়। আচ্ছা, আমরা এখন একটু ম্যাট্রিক্সের সমতা, যোগ বিয়োগ, গুণ এগুলো আসি। জাস্ট আজকে আমরা ম্যাট্রিক্সের যোগে ঢুকে যাবো, কেননা ম্যাট্রিক্সের যোগটা শেখানোর পরে তোমাদের খুব সুন্দরভাবে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে ফেলবো। ওকে, আচ্ছা কি বলছে, তুই সময় যদি কম সমান হয়, আচ্ছা এখানে যে ব্যাপারটা বলতেছে যে ম্যাট্রিক্সের সমতা, তো ম্যাট্রিক্সের সমতা বলতে বোঝাচ্ছে তুমি যোগ যদি করতে যাও বা বিয়োগ যদি করতে যাও, মাথায় রাখো শুধু যোগ এবং বিয়োগের ক্ষেত্রে তুমি যদি ম্যাট্রিক্সের ক্রম, যদি আমরা তো একটা ম্যাট্রিক্স নিয়ে যোগ করতে পারবো না, অবশ্যই দুইটা ম্যাট্রিক্স লাগবে, তাই না? এই দুইটা ম্যাট্রিক্সের এই ক্রম সমান হতে হবে। আচ্ছা, মানে যদি একটা যদি হয় 2/3, অপরটাও যার সাথে তুমি যোগ করবা সেটা হতে হবে 2/3 ক্রমে। প্রথম সত্য, প্রধান সত্য এটাই। আর এটাকে বলতেছে ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা কাকে বলতেছে? যে তোমার দুটো ম্যাট্রিক্স থাকবে, যার ক্রমগুলা মাস্ট বি সমান হবে। আর যখন সমান থাকবে তখন মাত্রই তুমি কেবল যোগ এবং বিয়োগ করতে পারবা। আচ্ছা আমরা যদি পড়ি, দুইটি ম্যাট্রিক্সকে সমান বলা হবে যদি এদের ক্রম সমান হয় এবং উভয়ের অনুরূপ প্রতিসম পরস্পর সমান হয়। আচ্ছা দেখো তাহলে এখানে এটা কি কত ক্রমের? এটা 22, এটাও 22, তাই না? তাহলে এই দুইটাকে আমরা কি বলতে পারবো? ম্যাট্রিক্সের সমতা বলতে পারবো। আচ্ছা, কিন্তু এটাকে কেন বলতে পারবো না? এটা 3x2, 2x3, হ্যাঁ তোমার কিন্তু বেশি ভুলে যাচ্ছে আকাশ সাহেব। হ্যাঁ ঠিক আছে, ঠান্ডা মাথায়। আচ্ছা তো এবার ঠিক আছে, ওটা আমাদের ক্লোজ। কলামের শাড়িটা একটু উল্টা আছে, মানে মাঝে মাঝে এটা শাড়িটা কলম মানে মাথায় আছে কিন্তু বের হচ্ছে উল্টাভাবে বের হচ্ছে, ফাংশন খুব বেশি কাজ করতেছে তোমার। ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ দেখো, যদি এ বি দুইটা সমান ক্রমে ম্যাট্রিক্স হয় তবে এদের যোগফল a + b একটি ম্যাট্রিক্স হবে যার ভক্তি a এর প্রত্যেক অনুভক্তির সাথে b এর অনুভক্তি যোগ করে। জাস্ট একবার আমরা রিডিং করি, a ও b এর বিয়োগফল a - b একটি ম্যাট্রিক্স হবে যার ভক্তি হবে a এর প্রত্যেক অনুভক্তি থেকে b এর অনুভক্তির বিয়োগফল। আচ্ছা, এখানে যে কথাটা লেখা আছে যেটা আমরা একটু আগে জানলাম যে হচ্ছে কি হচ্ছে, ক্রম হতে দুটো ম্যাট্রিক্সের ক্রম মাস্ট বি সমান হতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে এখানে এখন আমরা যোগটা শিখি, যোগটা কিভাবে হবে আমরা এই উদাহরণটা দেখার ট্রাই করি। হ্যাঁ ওকে, আচ্ছা এত জটিল উদাহরণের না আগে আমরা আরো সহজ এবং সুন্দর উদাহরণ নেওয়ার ট্রাই করবো। দেখো আজকে যোগটা শিখি। যোগ একদম মনোযোগ, খুব বেশি মনোযোগ দিতে হবে। দেখো প্রথমত আমাদের শক্ত একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে, লিখতে হবে 2 3 4 5 নিলাম। আচ্ছা, আরেকটা স্যাম ম্যাট্রিক্স হতে হবে, তাই না? স্যাম ম্যাট্রিক্স বলতে স্যাম ক্রমের 5 7 8 9 নিলাম এবং এদেরকে যোগ, আমরা এই ম্যাট্রিক্সের নাম এ, এই ম্যাট্রিক্সের নাম বি। তো এ প্লাস আমরা বি করতেছি, তো যোগটা মূলত কীভাবে করব, রাইট? এটা মনে করো তাহলে A11, তাই না? এটা কি বি, যেহেতু এটা B11, এটা তো বুঝতে পারছো। এটা কি A12, এটা B12, এই মিস্টার হচ্ছে A21। ঠিক আছে, তোমার মধ্যে আর যদি ভুলভাল কিছু বের হয় তাহলে বিপদ কিন্তু তোমার। এটা কি বলো? A22, এটা হচ্ছে B21, B22। এই সিম্পল জিনিসটা মাথায় ক্যাচ করতে অনেকের যত সময় লাগে, বুঝছো? কিন্তু তোমরা যে এত দ্রুত ক্যাচ করে ফেলছো, আমি শুকরিয়া আদায় করতেছি, কারণ হয়তো আমার এই জিনিসটা বুঝাইতে গিয়ে দেখা যেত যে রাত দিন সকাল হয়ে যেত। আচ্ছা, এখন যোগটা কিভাবে করবো দেখো, এই যে A11 এর সঙ্গে, মানে প্রথম যে উপাদান, প্রথম ম্যাট্রিক্সের প্রথম যে উপাদান, এটার সঙ্গে দ্বিতীয় যে ম্যাট্রিক্স, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম উপাদান যোগ করব। এরপর আবার প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় যে উপাদান সেটার সঙ্গে যোগ করব দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় উপাদান। যেটার সাথে মিলে সেটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ A11, বুঝতে পারছি, B11 যেটার সঙ্গে মিলবে, যেমন A12 B12। এখানে তাহলে কি হবে? A21 4, তাহলে B21 এর সঙ্গে এ যোগ হবে। A22 5, আমাদের B22। এই যে সারি এবং কলামগুলা যে ভক্তিগুলার স্যাম হতে হবে সেগুলোর সাথে আমরা কেবলমাত্র যোগ করতে পারবো। তাহলে আমরা সরি এখানে কি ভুল করলাম, 5 যোগ 9 না, ঠিক আছে 2 5 মানে কত? 7 7 7 3 10 12 12 হচ্ছে 14, তাই না? আচ্ছা, তোমরা দুজনে তুমি খাতা বের করো, এখন তোমাদের দুইটা করতে দেই, যোগ করতে দেই। আচ্ছা, তোমারটা আমি লিখে দিই আগে। এই একটা ম্যাট্রিক্স লেখো 5 6
এবং হচ্ছে 2 1, ঠিক আছে, একটা ম্যাট্রিক্স। বি একটা ম্যাট্রিক্স হচ্ছে এটা 1 নাম্বার 2 1 0 5। ওকে, এটা এখানে জাস্ট তোমরা করে ফেলো দুজনে। এখানে খাতা এখানে রাখো, খাতা এখানে রাখো, একটু জায়গা তো এখানে। হ্যাঁ, নিচে কিভাবে লেখ হয়ে গেছে। আকাশ, তোমার ব্যাপারটা হচ্ছে কি জানো, তুমি পরীক্ষাও খুব ভালো করে আসবা, নিজেও জানবা যে খুব ভালো ভালো পরীক্ষা দিছো, কিন্তু তোমার রেজাল্ট আসবে খারাপ। তুমি এখানে কি করছো, এ বি গুণ করে ফেলছো। হ্যাঁ, যোগ আর কি। এগুলা করলে তুমি মার্ক পাবা না। তুমি জানবা যে একটা বড় সমস্যা আমার, মানে আমিও জানবো যে তুমি না আকাশ বেস্ট, পরীক্ষাও ফাটাই দিয়েছে, রেজাল্টের সময় গিয়ে দেখা যাবে সমস্যা। আর এত শর্টকাট করবো না এখন। এখন আমি যে হোমওয়ার্কগুলো দেবো খুব রিডিউস করবা। যেমন হচ্ছে 5 + 2 6 + 1, হ্যাঁ গুড, 7 2 0 2 1 5 এর সঙ্গে 6, গুড। এখানে একটা প্রবলেম ছিল, কারেকশন করে 7 7 2 6, গুড। এই তো, আচ্ছা তাহলে দেখো উদাহরণ 1 তোমাদের এটা কি হোমওয়ার্ক, হ্যাঁ পুরোটা উদাহরণ 1। হ্যাঁ, আচ্ছা, এটার সঙ্গে এটা কি যোগ, ঠিক আছে। তো এটা এর সঙ্গে বি যোগ করছে, বির সঙ্গে এ করছে, তাহলে বিয়োগটা কি বলতো, ওই সেম ভাবে মাইনাস। আচ্ছা, তাহলে আমরা এখন এই যোগের উপরে দেখি কোনো এক্সাম্পল দেওয়া আছে কিনা। আচ্ছা দেখো, এই যে তোমরা দুইটা কলামের যোগ শিখলা, তোমরা সেম ভাবে তাহলে এটা করতে পারবে না? সব হয়ে যাবে। তাহলে তোমাদের হচ্ছে বই, আমি গ্রুপে হচ্ছে পিকও সেন্ড করবো, ঠিক আছে। তোমাদের বই যদি না থাকে, বই মনে হয় নাই, মোবাইল আছে, পিক সেন্ড করে দিলে এটা অক্ষরপত্র। হ্যাঁ আমার মনে আছে। দেখো তাহলে এটা তোমরা কি হোমওয়ার্ক, ঠিক আছে, এটা করবা। গুণ তো শিখাই নাই না। দেখো এটা কি বলতেছে এখানে, কিন্তু যোগ সমষ্টি মানে কি, যোগ অন্তর মানে বিয়োগ, গুড। আচ্ছা, আমরা যেহেতু গুণ শিখি নাই, গুণ করবো না এখন। এই যে দেখো যোগের এখানে একটা পার্ট আছে 1 নাম্বার, ঠিক আছে। 1 নাম্বার এটা কি বলছে, 3a + 4b। আচ্ছা, আমি ব্যাপারটা 7a - 5b, এটা করবা আজকে। 7 মানে এগুলো গুণ করে দিছি আমি বুঝাচ্ছি, ওই জিনিসটা বুঝাচ্ছি, তাহলে তোমরা আজকে দুটো হোমওয়ার্ক করতে পারবা। ওকে না, আজকে আর খুব বেশি প্যারা না নেই, ঠিক আছে। দেখো এখানে যেটা করছে, দেখো এখানে যদি 2a হয়ে যায় তাহলে কি হয়ে যাবে বলো তো, প্রত্যেকটা ভর্তির সঙ্গে 2 গুণ হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 2 কে 2। এখানে যদি 6b হয়ে যায় তাহলে এখানে 12, 6 কে 6, 6 সঙ্গে 0, 5 30, 5 6 30, ঠিক আছে। আচ্ছা, ঘটনাটা এটাই। আগে এগুলা গুণ করে নিতে হবে, তারপর তাহলে দেখি আমরা এটা কিভাবে সমাধান করতে পারি। তোমাদের যেটা হোমওয়ার্ক, এর সঙ্গে 3 গুণ করে নিবা, বি এর সঙ্গে 4 গুণ করে নিবা, নেওয়ার পরে এটা কি করে ফেলবা, যোগ করে ফেলবা। এরপর এটা 7 গুণ করে নিবা, এটা হচ্ছে 5 গুণ করে নেবা, যোগ করে ফেলবা, বিয়োগ করে ফেলবা, ঠিক আছে। ওকে, আর দেখি যোগের কাজ টাজ কোথাও আছে কিনা। আর সমস্যা নেই, আজকে এটুকুই থাকুক, ঠিক আছে। কতগুলো আছে এই ম্যাট্রিক্সের, মানে অনুশীলনী পার্ট। এরপর কি নির্ণায়ক, ম্যাট্রিক্স খুব একটা বেশি নাই, নির্ণায়ক। তারপর মানে এই অধ্যায়ের মূল্য ম্যাট্রিক্সের নির্ণায়ক নিয়ে কথা। আর তোমরা জাস্ট হচ্ছে নেক্সট ক্লাসে আমরা জাস্ট হচ্ছে দেখো গুণ শিখবো। এই গুণটা যদি শিখি তাহলে তোমাদের ম্যাট্রিক্স শেষ, কারণ আমি তখন ওইটাতে হাত দেবো না। জাস্ট তোমার টাইপের ভিতরে একটা করে ম্যাথ হতে করাবো। ওই যতগুলো 50টা ম্যাথ আছে তোমাদের 50টা ম্যাথ করে ফেলতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের 2 দিনে আমাদের ম্যাট্রিক্স টপিক শেষ করে ফেলাবো ইনশাল্লাহ। আর এখানে আমাদের কি নির্ণায়ক আছে, তাই না? নির্ণায়ক দেখি, নির্ণায়কগুলো কতগুলো আছে, সমস্যা নেই, রিল্যাক্স, শেষ হয়ে যাবে। এগুলো সব তো প্র্যাকটিস, বলো না, এগুলো শিখবো প্র্যাকটিস, মেইন পার্ট তো ক্যামেরার নিয়ম আছে। আচ্ছা, তাহলে দেখো তুমি জাস্ট যদি কি করতে পারো, ম্যাট্রিক্সটা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো, নির্ণায়কটা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে তুমি এখানে 11 মার্ক পাবা, ঠিক আছে। 11 মার্ক। তাহলে লাফালাফি করে শুধু কঠিন চ্যাপ্টার যেগুলো আমরা করো, যে এখনই ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন, এগুলোতে যাওয়ার আগে যেগুলো সহজেই তুমি মার্ক ক্যারি করতে পারবা,
যেগুলো তোমার পরিশ্রম কম করতে হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট হয়। সেগুলোকে তুমি ভালোভাবে আগে রপ্ত করো, সেগুলো থেকে যেন মার্ক না চলে যায়, ঠিক আছে? তো ম্যাট্রিক্সটা তো আমরা যতটুকু করবো বা করবো খুব ভালোভাবে করবা আর খুব বেশি করে প্র্যাকটিস করবা। আর আমার তো মনে করো যে হচ্ছে কি বলে অনার্সেও ম্যাথমেটিক্সের টপিক আছে, তো আমার যেহেতু আমি একটু বলে নিই যে আমার কিন্তু তোমাদের সিলেবাস সম্পর্কে বা এই সময় একটু ধারণা কম, যেহেতু তোমরা পড়তেছো, আমি ধীরে ধীরে হচ্ছে এটা আমি ধারণা একটু বৃদ্ধি করার ট্রাই করবো যে তোমাদের কীভাবে পড়লে আরও বেশি আউটপুট পাবা। ইনপুট তো অবশ্যই দিতে হবে বেশি, কিন্তু আউটপুটটা যদি সঠিক পাও, ইনপুট ইচ্ছা মতো দিচ্ছ কিন্তু আউটপুট বের হচ্ছে না, কিন্তু সেই অনুযায়ী ইনপুট দিতে তো লাভ নেই। ইনপুট দিতে হবে তার থেকে যেন সেই সম পরিমাণ আমরা আউটপুটও পাই, ঠিক আছে? এরপরে কি চ্যাপ্টার? ভেক্টর, তাই না? ভেক্টর নাই আমাদের সিলেবাস এবার। তোমার শর্ট সিলেবাস? না 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 না, মানে ফুল সিলেবাস কিন্তু অর্ধবার্ষিক। এরপরে কোন চ্যাপ্টার আছে? এরপর সরলরেখা আছে। সরলরেখা আছে, ওকে, স্থানাঙ্ক আছে, সরলরেখা, তাই না? আমাদের পরীক্ষা কবে? নভেম্বর 23 তারিখে। 23 তারিখে। আর কয়টা চ্যাপ্টার দেওয়া আছে প্রথমে? পাঁচটা, আর ওখানে 2টা, না ওখানে 3টা মনে হয়, না 2টা দিয়ে আছে। সরলরেখার পর কি আছে? তারপর ত্রিকোণমিতির আছে 2টা। আর তারপর তাহলে টোটাল আমাদের কয়টা চ্যাপ্টার পড়তে হচ্ছে অর্ধবার্ষিকের আগে? 7টা। ইনশাল্লাহ হয়ে যাবে, সমস্যা নেই। 7টা যে পড়তে হবে ভালোভাবে এরকম না, যদি 5টাও পড়া যায় তাহলে সব অ্যান্সার করতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? আর আমরা পরীক্ষার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করবো, সেক্ষেত্রে বেশি ভালো হবে, ঠিক আছে? পরীক্ষাটা ভালো করলেই তো একটা হওয়া যায়। আর হচ্ছে ওটাকে যদি ফোকাস রাখতে পারো, সেক্ষেত্রে তোমার প্রস্তুতিটাও সেরা হবে, বুঝলি? আর হচ্ছে অনার্সে যারা পড়ে ন্যাশনাল বেশিরভাগ, এদের এক্সাম কখন হয় কোনো রুটিন নেই, কিছু নেই, বুঝলি? এদের সিস্টেমটা তোমাদের যেটা কলেজে যদি অ্যাসাইনমেন্ট দেয়, সেগুলো ঠিকভাবে করার ট্রাই করবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন মনে হয় আমাদের কলেজে মানে খুব ভালো মানে পড়াশোনা হয়, তাই না? মোটামুটি ক্লাস সব ইন্টারে খুব ভালো হয়। ইন্টারটা খুব ভালো, আগে কিন্তু এরকম হতো না, কিন্তু ইন্টারটা এখন খুব ভালো হয়, খুব ভালো। অ্যাসাইনমেন্ট থেকে শুরু খুবই ওদেরকে না চাইলে যদি কেউ প্রাইভেটে যদি না পড়ে, নিজে চেষ্টা করলে দেখা যায় ভালো কিছু করতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। তুমি এখন একজন বলো যে আমাদের কি কি পড়া থাকলো, মানে কতটুকু পড়লাম আজকে আমরা, মানে রিভিউটা দাও। রিভিউটা দিতে বলতে গেলে প্রথমত আমরা যে সংজ্ঞাগুলো রাইট, সংজ্ঞাগুলোর ক্ষেত্রে সবচেয়ে একটা ভালো জানলাম, মানে এক্সাম্পল ভাবে এমন ভালোভাবে জানলাম যে নাম মুখস্থ করেও বলা যায়। হ্যাঁ, এই জিনিসটা স্বাভাবিক। দ্বিতীয়ত জানলাম যে বিষয়টা হচ্ছে যোগ করার পদ্ধতিটা। যোগ করার পদ্ধতি বলতে গেলে প্রথমে তো 2টা সারি 2টা কলাম হতে হবে, 2টার উপর এ বি এর মান সমান হয়। যোগ করতে গেলে 2টা সারি 2টা কলাম না, ক্রম সমান একই হয়। এই যোগের উপর দিয়ে কাজ চললো, তারপর বিয়োগ, এর উপর এখন চলতেছে আপাতত। এগুলাই আমরা খুব বেশি প্রেশার নেই, রিল্যাক্সে। যদি মনে হয় প্রায় পড়তে মাঝে মধ্যে বাইরে থেকে ঘুরে আসা আবার পড়বো, সমস্যা নেই, কিন্তু রিল্যাক্সে, ঠিক আছে? ঠিক আছে, ওকে, অল দ্য বেস্ট। নেক্সট ক্লাসে আবার আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বাকি টপিকগুলো পড়বো।